জোট গঠনে ব্যর্থ হলে ইসরায়েলি আগ্রাসনে পড়বে আরব দেশগুলো, বলেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান। ইউক্রেনে হামলা চালাতে এবার রোমানিয়ায় প্রবেশ করল রাশিয়ান ড্রোন। রাশিয়ায় তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা। লন্ডনে অভিবাসন বিরোধী পাল্টাপাল্টি সমাবেশ। ব্রিটেনের সরকার পরিবর্তনের আহ্বান মার্কিন ধনকুবের ইলন মাস্কের। যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া উন্মুক্ত শক্তি প্রদর্শন, খারাপ পরিণতি ডেকে আনবে, বলছে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। জেনজিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে নেপাল সরকার। তাদের প্রত্যেকের পরিবারকে 10 লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস। রোববার আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন সুশীলা কার্কি। বিভিন্ন মন্ত্রণালয়কে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। প্রথম দিনই বিক্ষোভে হতাহতদের সহায়তার সিদ্ধান্তে সই করেন সুশীলা। সরকারি হিসেব অনুযায়ী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা 72 জন। তাদের মধ্যে 59 জন বিক্ষোভকারী, 10 জন বন্দী ও 3 জন পুলিশ সদস্য। ইউক্রেনে হামলা চালাতে পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করার পর এবার রোমানিয়ায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করে। দুটি F-16 যুদ্ধবিমান এবং দুটি ইউরোফাইটার ড্রোনটি অনুসরণ করে। পরে রোমানিয়ার চিলিয়া ভেচ গ্রামের কাছে ড্রোনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন রাশিয়া যুদ্ধ বাড়ানোর চেষ্টা করছে। রাশিয়ার বাশকোরস্তান প্রদেশের রাজধানী উফার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা। তবে হামলায় কোনো হতাহত হয়নি। হামলার কারণে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। শনিবার এ হামলা হয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়মিত হামলা করছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই বলেছেন, আরব দেশগুলো ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হলে ইসরায়েলি আগ্রাসনের ঝুঁকিতে পড়বে। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য বিশেষ ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে এর সম্ভাবনাকে বিবেচনা করা উচিত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আগ্রাসন ঠেকানোর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সৌদি আরব, তুরস্ক এবং ইরাকে ইসরায়েলি হামলার আশা করা উচিত। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, একটি যৌথ অপারেশন রুম গঠনই ইসরায়েলকে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। এদিকে ইসরায়েলের হামলার পর সোমবার দোহায় মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কাতার। সেখানে কাতারে ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি জানিয়েছেন, রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তুত হবে। সোমবারের সম্মেলনে প্রস্তাবটি বিবেচনা করা হবে। এই শীর্ষ সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের বিরুদ্ধে কাতার রাষ্ট্রের সঙ্গে ব্যাপক আরব ও ইসলামী সংহতি, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের প্রতিফলন। সৌদি আরবের উপর দিয়ে কাতারের রাজধানী দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যমে বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লোহিত সাগর থেকে পাঠানো যুদ্ধবিমান ব্যবহার করে কাতারে হামাস নেতাদের উপর হামলা করেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, লোহিত সাগরের আকাশসীমায় ইসরায়েলি বিমান বাহিনী 8টি F-15 এবং 4টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছিল। তবে ইসরায়েলি বিমান পার্শ্ববর্তী কোনো আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে 49 জন নিহত হয়েছেন। বাড়িঘর হারা হয়েছেন 6000 মানুষ। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ অনেক ভবন। রোববার এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার শুধু গাজা সিটিতেই 49 জন নিহত হয়েছিল। পুরো গাজা উপত্যকায় সেদিন ইসরায়েলি 62 জন ফিলিস্তিনি মারা গেছেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর উত্তেজনার মধ্যে ইসরায়েল গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার বিমানে ওঠার আগে সাংবাদিকদের কাছে রুবিও বলেন, কাতারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট। তবে এই ঘটনা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাবই পড়বে না। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গাজার জিম্মিদের পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন। গাজা যুদ্ধের অবসান নিয়েও কথা বলবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কাতারে থাকা হামাসের সন্ত্রাসী নেতারা যুদ্ধবিরতির প্রচেষ্টা আটকে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একথা লিখেছেন। অন্যদিকে হামাস বলেছে যে ইসরায়েল দোহায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিতে চাইছে। ইসরায়েল দাবি করেছে, যুদ্ধ শেষ করতে হলে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। কিন্তু হামাস বলছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধ শেষ করার চুক্তি ছাড়া তারা সব জিম্মিকে মুক্তি দেবে না। হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে এবং গ্লোবাল সুমো ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালির মিলান শহরে। শুক্রবার হাজারো ফিলিস্তিনিপন্থীরা এ বিক্ষোভে অংশ নেন। একই দাবিতে শনিবার ব্রাজিলের সাও পাওলো শহরেও বিক্ষোভ হয়। সেদিন স্পেনের মাদ্রিদেও ফিলিস্তিনির পক্ষে বিক্ষোভ হয়। অন্যদিকে ফ্রান্সের প্যারিসে কয়েকশো বিক্ষোভকারী গাজাবাসীর প্রতি সংহতি জানায়। যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়াকে উন্মুক্ত শক্তি প্রদর্শন আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি বলেছেন, এতে খারাপ পরিণতি ডেকে আনবে। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এই মন্তব্য প্রকাশ করেছে বলে জানিয়েছে এএফপি। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওয়াশিংটন ও সিউল একটি টেবিলটপ মহড়াও চালাবে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। ক্যান্ডেলাইট অ্যাকশন গ্রুপের উদ্যোগে এ বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা খেলনা হাতুড়ি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতুলে আঘাত করেন। শুক্রবার প্রায় ৩০০ কোরিয়ান কর্মীকে দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তারা আমেরিকায় হাউইন্ডাইয়ের ইভি ব্যাটারি প্ল্যান্টে কাজ করতেন। ভিসা জটিলতার কারণে জর্জিয়ার বার্টো কাউন্টিতে তারা আটক ছিলেন। লন্ডনের সেন্ট্রাল এলাকায় অভিবাসন বিরোধী সমাবেশ করেছেন ১ লাখেরও বেশি মানুষ। শনিবারের ওই সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এই বিক্ষোভকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অন্যতম বৃহত্তম ডানপন্থী বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ডানপন্থী কর্মী টমি রবিনসনের উদ্যোগেই এ পদযাত্রার আয়োজন করা হয়। ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে যোগ দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি রবিনসন সহ অন্যান্য কট্টর ডানপন্থী নেতাদের সমর্থন করে ব্রিটেনের সরকার পরিবর্তনের আহ্বান জানান। অন্যদিকে একই সময়ে অভিবাসনের পক্ষে স্ট্যান্ড আপ টু রেসিজম শীর্ষক পাল্টা সমাবেশ করে প্রায় ৫,০০০ মানুষ। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় মারা গেছেন ১৯ জন সেনা সদস্য। বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লোয়ার দির জেলায় গত ৩ দিনে এসব অভিযান হয়। শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী। পাকিস্তানের তালেবানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের টিটিপি ঘাঁটি হিসেবে পরিচিত। নিহত সন্ত্রাসীরা টিটিপিরই সদস্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।